একটা একাডেমিক পড়ার সাথে অ্যাডমিশনের মেইন পার্থক্য এখানে সময় কম, তোমাকে কম সময়ের মধ্যে প্রপার এক্সিকিউশনে যেতে হবে। ভালোদের সাথে খারাপ মন্দ আমি সবাইকে একটা লেভেলে চিন্তা করতাম, কারণ সে তো মাত্র 2 বছর পড়ছে আর আমি তো এখানে 10 বছর পড়াচ্ছি। অ্যাকচুয়ালি দেখেন ড্রিম গুলো খুব ছোট। ও আমাকে দেখতেছে যে এই লোকটা এক সময় এই বেঞ্চে বসে ক্লাস করছে, এই জায়গায় ছিল, আজকে উনি আমাদেরকে পড়াচ্ছে, ও আমার ড্রিমটা ক্যারি করতে পারবে। সুবিধা যেখানে যত কম, তার তৈরি হওয়ার বিকশিত হওয়ার তত বেশি চ্যালেঞ্জ। এবং ওই জায়গা থেকে যদি সে বিকশিত হতে পারে তাহলে সে সবচেয়ে ভালো আউটপুট আকারে বের হয়, ভালো মানুষ আকারে বের হয়। মানে অ্যাডমিশন লাইফে পোলাবেন প্রথম এই জায়গায় যে ডিস্ট্রাক্টেড হয়ে যায়। তার লক্ষ্যমাত্রা ছিল বুয়ে, ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি গুলা, বাট তার লক্ষ্যমাত্রা হয়ে যায় তখন তুখুর বেঁচে চান্স পাওয়া। মোস্ট অফ দ্য কেসেস যারা একটু ভালো লেভেলের হয় তারা 2 জায়গায় বসে, এক হলে সামনে নালে পিছনে। বাংলাদেশ যদি এখনো দেখেন, বাংলাদেশ যারা চালাচ্ছে ওয়েদার দে ক্যান বি দ্য ব্যাক বেঞ্চার। এই বছর ফিজিক্স থেকে নোবেল পাইলো, এই বছর কেমিস্ট্রি থেকে নোবেল পাইলো, আমরা খালি এগুলোই মুখস্থ করব, নাকি আমাদের দেশ থেকে 2-1টা স্টুডেন্ট নোবেল পাবে সেই চিন্তাটা করব? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং ভিউয়ার্স, যারা যেখান থেকে যে অবস্থায় এই ভিডিওটা দেখা শুরু করেছে বা করেছেন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আড্ডা উইথ ফাহাদ স্যার এই সিরিজের প্রথম পর্বে আজকে আমার সাথে আছে নান আদার দেন আমাদের কেমিস্ট্রির, মানে বলবো যে লেজেন্ড, কেমিস্ট্রিকে যিনি ধারণ করেন মনে প্রাণে, স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে আজকে একটা পর্যায়ে এসেছেন যেখানে স্টুডেন্টকে দেখে বলে ফেলতে পারেন যে স্টুডেন্টের আসলে অবস্থানটা কোথায়। আমাদের প্রিয় রাহুল সাহা, কেমন আছেন? এই তো স্যার ভালো। আজকে আমার সাথে যে গল্পটা আমরা করতে চাই সেটা হচ্ছে যে স্টুডেন্টরা সবসময় আমাদেরকে ক্লাসরুমে দেখে অভ্যস্ত, বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ। আজকে আমরা বইয়ের পাতায় থাকবো না, আমরা আজকে বইয়ের পাতা থেকে বের হয়ে আউটস্ট্যান্ডিং একটা পর্যায়ে চলে যাব। আউটস্ট্যান্ডিং মানে বাইরে দাঁড়ানো অবস্থায়। ওই পর্যায়ে আজকে গিয়ে আজকে আমরা গল্প করব যে বইয়ের পাতার বাইরের জীবনটা এবং সেই জীবনের সাথে রাহুল সাহেব কিভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে স্টুডেন্টের সাথে মিলে গিয়েছেন সেই গল্প। রাহুল সাহেব, আপনার স্কুল, কলেজ, ভার্সিটি এবং আজকে আপনার এই জায়গায় আসার এই গল্পটাকে একটু ছোট করে। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার মানে আমার জন্ম এবং আমার জন্মস্থান হচ্ছে চাঁদপুর, খুব একটা মফস্বল শহর বলা যায়। ওইখানেই আমার স্কুল, কলেজ, আর পরবর্তীতে আমার ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, যেটাকে বুটেক্স নামে সবাই পরিচিত। আর দীর্ঘ সময় আমার একাডেমিক লাইফ তো দীর্ঘ একটা সময় চাঁদপুর ছিল। যেহেতু মফস্বল শহর, ওইখানে জীবনধারা বা ঢাকা শহরের সাথে অনেক কিছু পার্থক্য। অনেকটা জীবনে অনেক কিছু করার উদ্দেশ্য নিয়ে ঢাকাতে আসা। তার পরবর্তীতে হয়তোবা জীবনে আমি একাডেমিশিয়ানই হইতাম, কিন্তু পরবর্তীতে পড়ানোর লাইনে চলে আসা। এবং এই পড়ানোর লাইনে আইসা আমি যেটা ফিল করছি যে আমার যেটা ভার্সন, এভরিওয়ান হ্যাজ এ ডিফারেন্ট ভার্সন। ওই ভার্সনটা হয়তো আমি শিক্ষকতায় পেয়েছি। এবং এই শিক্ষকতার প্রফেশনটা আমার ভেরি হয়েছে, অনেকগুলো জায়গা থেকে আমি শিখতে পারছি। এবং শিক্ষকতার পেশাটা অ্যাকচুয়ালি মহান হয় তখনই যখন আপনি শুধু শিখানোতে ব্যস্ত না হয়, নিজে শেখার জন্য মন মানসিকতা রাখেন। এবং আমি আমার প্রতি ক্ষেত্রেই যতগুলো প্রতিষ্ঠানে ছিলাম বা এখন যেখানে আসছি, সবসময় চিন্তা করছি যে একটা বেটার ইনপুট দেওয়ার জন্য। এবং সত্যি কথা বলতে এই বেটার ইনপুটটা আমি থাকি আর না থাকি, দিন শেষে আমার ওই প্রতিষ্ঠানটা যাতে ফিল করে যে এই মানুষটা একটা ভালো কিছু করে গেছে। আর মানুষ অ্যাকচুয়ালি তার বাঁচে তার কাজ দিয়ে। যখন আপনি মনে করেন আমি বাঁচা অবস্থায় আপনি আমাকে অনেক প্রশংসা করলেন, আমি এটাতে অনেক ফুললাম, বাট দিন শেষে আমি মনে করি যখন আমি মারা যাব তখন যদি মানুষ আমাকে মনে রাখে আমার জন্য একটু হলেও ফিল করে যে মানুষটা অনেক কিছু করে গেছে, ওইটাই হচ্ছে আলটিমেট লাইফ। এবং শিক্ষকতা এই জিনিসটা করারও একটা ভালো একটা স্কোপ আছে আমার, যেটা ফিল করছি। এখন বর্তমানে যেহেতু অ্যাপটিতে আছি, অ্যাপটিতে নিয়েও আমার অনেক ধরনের চিন্তা ভাবনা, অনেক ধরনের স্বপ্ন আছে। আশা করি এগুলো সামনের দিনে বাস্তবায়ন হবে। জোস। তো এই যে চাঁদপুর থেকে যে আপনি ঢাকায় আসলেন, তো যখন চাঁদপুর থেকে ঢাকায় আসলেন তখনও আপনি কি ভাবছিলেন যে আপনি আসলে টিচার হবেন, বা আপনি যে টিচার হবেন বা স্টুডেন্টকে আপনি কিছু দিতে পারবেন, এই যাত্রাটা শুরু হলো কখন? বেসিক্যালি আমি 2012-তে অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে ঢাকা আসছিলাম। আমার সাথে এই স্টোরিটা অনেকেই রিলেট করতে পারবে যারা আউটসাইড অফ ঢাকা বিলং করে বা মফস্বল শহরগুলো থেকে যারা চলে আসছে। এরা হচ্ছে ওই সময় ঢাকায় আসে একটা হুজুগ নিয়ে যে অ্যাডমিশন টেস্টে আমি খুব প্রো লেভেলের, বেসিক্যালি আমি বলবো যে ভালো স্টুডেন্টই ছিলাম। অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট কেন ছিলাম, আশেপাশের মানুষ বলতো। তো ঢাকা আসার পরবর্তীতে আমি অ্যাডমিশন কোচিং করলাম। এবং অ্যাডমিশন কোচিং করার ক্ষেত্রে আমি যেখানে কোচিং করছিলাম ওনাদের পড়ানোর স্টাইল আমাকে খুব ইন্সপায়ার করছিল যে এইভাবেও কি পড়ানো যায়। কারণ আমি যেখানে পড়ে আসছিলাম, আমি বলবো না তারা খারাপ ভালো, কারণ মানুষ যখন পেটার পায় তখন সে কম্পারিজনে যেতে পারে। সো ওই ক্লাসরুমে ওই ভাইয়াদের পড়ানো,
ইচ অ্যান্ড এভরিথিং আমাকে খুব অ্যাস্টনিশ করছিল যে একটা টিচার এইভাবেও ডেলিভার করতে পারে। ওকে। তো পরবর্তীতে যখন 2014 আমার আব্বা তখন মারা যায়। মারা যাওয়ার পর একটা পুরুষ মানুষ অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি তখনই ফিল করে যখন তার উপরে ছায়াটা চলে যায়। সো অ্যাকচুয়ালি আমার বাবা মারা যাওয়ার পরে আমি সর্বপ্রথম হচ্ছে একটা টিউশন শুরু করছিলাম। এইখানেও একটা মজার ইন্টারেস্টিং স্টোরি আছে। আমি যেই বাসায় প্রথম পড়াইছিলাম ওই মেয়েটা এখন হচ্ছে বাকরিবিতে পড়াশোনা করছে। আচ্ছা। পরবর্তীতে আমারই পরিচিত ক্লোজ ছোট ভাই, এখন ওর তার হাজব্যান্ড ওয়াইফ, আমারই থ্রুতে তাদের পরিচয়। অ্যান্ড আই রিয়েলি ফিল প্রাউড অ্যাবাউট দিস। হ্যাঁ, এখানে একটা স্টোরি আছে, হয়তোবা যদি সামনের কনভারসেশনে বলবো। হ্যাঁ। তো পরবর্তীতে আমি একটা টিউশন থেকে শুরু, তারপর একটা ছোট কোচিং সেন্টারে পড়াইছি। ওইখানে পড়াতে যাই আমি বুঝছি যে আমি পড়াতে পারি অ্যাকচুয়ালি। আচ্ছা। আমি কমিউনিকেট করতে পারি। সো কিভাবে বুঝলেন যে আপনি পড়াইতে পারেন? হাউ ডিড ইউ ফিল? মানে বেসিক্যালি আমি যেটা হচ্ছে কি, আমি টিউশনি পড়াইতে গিয়ে মানে ওর সাথে কানেক্ট হইতে গিয়ে মনে হচ্ছে যে আপনি পড়াইতে পারেন। অ্যাকচুয়ালি টিউশন তো একটা ওয়ান টু ওয়ান কনভারসেশন। হ্যাঁ। আর যখন আমাকে অনেকের মধ্যে ছেড়ে দেয় তখন আমাকে কিন্তু হিউম্যান যে একটা নেচার আছে ওইটা অ্যানালাইসিস করতে হচ্ছে। ও অ্যাকচুয়ালি আমি যা বলতেছি সে কি ফিল করতে পারতেছে? আমাদের তো অনেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে। কেউ হয়তো ক্লাসে শুধু মাথা নোট করে নাড়ায়, কেউ হয়তো কিছুই বলে না। কিন্তু আমি যে কোচিং সেন্টারে ছিলাম ওখানে স্টুডেন্ট কম ছিল, তো তাদের সাথে ওয়ান টু ওয়ান কনভারসেশন করা যেত এবং তারা হচ্ছে আমাদেরকে ফিডব্যাক দিত কেমন লাগলো নতুন টিচারটা। এখনো মনে আছে প্রথম দিনের ক্লাসের আগে আয়নার সামনে দাঁড়ায় একটু প্র্যাকটিস করা বা নিজেকে আরেকটু ঝালানোর চেষ্টা করা। তো ওই জিনিসগুলো যখন করছিলাম আমি দেখলাম যে ওই আসলে অনেক কিছু আমরা প্ল্যান করি, দিন শেষে ক্লাসে ডেলিভার করতে গিয়ে আসলে রিয়েল গেম। তো আমার প্রথম দুই একটা ক্লাস যে আমি বলবো সত্যি কথা খুবই ব্লান্ডার করছিলাম। এখন মানে ওই সময় ওদের ওই ফিডব্যাকটা বা ওদের চোখে মুখে ওই যে একটা প্রত্যাশা, তৃপ্তিটা যে হ্যাঁ ভাই তো পারে। সো ওই জিনিসটা থেকে আমার এই পথ চলাটাকে আমি আস্তে আস্তে কন্টিনিউ করছি। ওকে। সো এই যে কন্টিনিউ করলেন, পড়ানো স্টার্ট করলেন, আজকে আপনি এফটি আমরা যে আসলে আল্লাহ তাআলা একটা রহমত যে আপনাদের মতো টিচাররা পেয়েছি। মানে তোমরা যারা এই মুহূর্তে ভিডিও দেখছো, মানে আমাদের যে টিচার প্যানেল, পিসিএমবি টিচার প্যানেল, আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। আমি মানে আল্লাহর কাছে কৃতজ্ঞতা এই শো এর মাধ্যমে জানাচ্ছি যে আমার এই আড্ডাটাতে এখানে আরো অনেক টিচার মানে বাকি যারা সবাই আমার সামনে আছে, ইউ উইল বি ফিলিং লাইক যে আমরা একটা গল্পের মধ্যে আছি। আমরা কোনো ধরনের মানে প্রফেশনাল মানে ওই যে আছে না যে একেবারে আমরা একটা গল্প দিতে চাচ্ছি এবং যে গল্পটাতে তোমরা কানেক্ট করতে পারবা, যে কানেকশনসটা হচ্ছে যে মানুষের সাথে তোমরা ক্লাসে দেখো বর্ণালী পড়াচ্ছে, হ্যাঁ ব্রামারের কি বলো বর্ণালীর সাথে স্পেকট্রামের সাথে আরো রিলেটেড অঙ্কগুলো করাচ্ছে, এই গুণগত রসায়ন পড়াচ্ছে, এর বাইরেও তো একটা জীবন আছে, একটা ব্যক্তি রাহুল সাহা এক্সিস্ট করে। তো আমরা যারা টিচার আমরা স্টুডেন্টদেরকে কি দিতে চাই? আমরা চাই যেন ও জীবনে ভালো করুক। তো রাহুল সাহেব আপনি বলেন যে আপনার এই যে বর্ণিল টিচিং ক্যারিয়ারটা আপনি যেই জায়গাটা থেকে স্টার্ট করলেন আর আজকে এখানে আসলেন, এই গল্পটা আমি চাই যে আমার স্টুডেন্টরা এবং দর্শকরা জানুক। স্টোরিটা হচ্ছে কি, বেসিক্যালি আমি অফলাইনে ছিলাম এবং অফলাইনে বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে সবচেয়ে রিনাউন্ড প্ল্যাটফর্ম, মানে নামটা আমি বললাম যে উদ্ভাসে ছিলাম। ওকে। তো অ্যাকচুয়ালি এটা অ্যাকনোলেজ করবে সবাই বাংলাদেশে যে বা যারা এখন অ্যাডটেকের যে কালচারটা এখন চলতেছে, হ্যাঁ তো অ্যাডটেকে যতগুলো টিচারই আসছে এদের মোস্ট অফ দ্য সবাই সাথে আমার কম বেশি ক্লাস নেওয়ার এক্সপিরিয়েন্স ছিল, মানে আমি তাদের সাথে ক্লাস শেয়ার করছি। আর ওই ক্লাস শেয়ারিং শুধু মানে ওই প্রতিষ্ঠানে শুধু ক্লাস শেয়ারিং না, নলেজ শেয়ারিং এর একটা ব্যাপার হয়। কারণ এমন কিছু ইন্টেলেকচুয়াল মানুষ ছিল যাদের কাছে আমার মনে হয়েছে যে এই জিনিসটা এত সুন্দরভাবে পড়ানো যায়। তো ওইখানে আমি দীর্ঘদিন অফলাইনে ছিলাম এবং আল্লাহর অশেষ রহমত যে আমি ওইখানে প্রায় 2000 প্লাস ক্লাস নিছি, 2000 প্লাস। এবং কত স্টুডেন্ট হবে আনুমানিক স্যার 1-1.5 লাখ প্লাস হইতে পারে। মাশাআল্লাহ, অফলাইন স্টুডেন্ট, এটা অফলাইন স্টুডেন্ট। ইনসেন 2000টা ক্লাস পারফর্ম করা এবং ভালো একটা জায়গায় অ্যাডমিশন ক্যান্ডিডেট সবচাইতে প্রিমিয়াম স্টুডেন্ট যারা বাংলাদেশে অ্যাডমিশন ক্যান্ডিডেট। কেন আমি বলি SSC HSC তো ইজ নট কম্পিটিটিভ, ইটস এ পার্সোনাল গেম, এভরিওয়ান ইজ গেটিং A+, ডাজন্ট ম্যাটার, বাট দ্য ম্যাটার ইজ ওয়েন অ্যাডমিশনে একটা স্টুডেন্ট বসে নির্দিষ্ট সংখ্যক আসনের বিপরীতে এত বেশি পরিমাণে স্টুডেন্টের একটা খেলা, সেইখানে আপনি পারফর্ম করে আসছেন। ওয়েল ডান, বিগ ক্ল্যাপ, থ্যাংক ইউ। এবং আমি চাই যে আপনারা হচ্ছে যারা এখন দেখছেন তারা একটু ভাবেন যে আমরা এফটিতে এমন টিচারগুলোকে নিয়ে আসছি, এমন শ্রদ্ধেয় টিচারদেরকে নিয়ে আসছি, যার মধ্যে একজন আমাদের রাহুল সাহেব 1.5 লাখ স্টুডেন্টকে পড়িয়েছেন, স্টুডেন্টদের সাথে কানেক্ট ছিলেন। এখন আমরা অনলাইনে একটা টিম করেছি এবং সামনে ইনশাল্লাহ বাচ্চাদেরকে পড়াবো। সো এখন আপনি এটা জানেন যে কিছু স্টুডেন্টকে দেখেই বলা যায় যে ওরা চান্স পাবে না, এটা আপনি কিভাবে পারেন?
মানে আমার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল কি, এটা নিয়ে আমাদের মানে আমি আগে যেখানে ছিলাম মানে অভ্যাসে, মানে আমাদের টিচারদের মধ্যে একটা মানে আমার সাথে মজা নিত, বিকজ আমি টু মাচ ফ্রেন্ডলি তাদের সাথে। হ্যাঁ, আমাকে আমি সবসময় বলতাম যে তারা আমাকে একটা রেসপেক্টের চোখে দেখে, কারণ আমি কারোর সাথে খুব রাশলি কথা বলি নাই কখনো। তো আমার একটা নর্মাল বৈশিষ্ট্য, আমি হচ্ছে ক্লাসে অ্যাসেস করতে পারতাম যে কে হয়তো বা ওই যে লম্বা রেসের ঘোড়া যাকে বলে, আর মানুষ আসলে বেট করে কিন্তু লম্বা রেসের ঘোড়াতে। তো আমি যে প্রতিষ্ঠানে ছিলাম ওরা খুব ইজিলি মানে সিস্টেমেটিকলি ফাইন্ড আউট করে ফেলতো, অনেকগুলো পরীক্ষা নিত, ডাটা কালেক্ট করতো, আমাদেরকে বিশেষ করে বলে দিত যে এই টিচার স্টুডেন্ট এর পটেনশিয়াল। হ্যাঁ, আর মোস্ট অফ দ্য কেসেসে যারা একটু ভালো লেভেলের হয় তারা দুই জায়গায় বসে, এক হলে সামনে নালে পিছনে। আর যারা মাঝখানে তারা মধ্যম সারি, এরা মিডল ক্লাস বলা যায়। তো আমার একটা বৈশিষ্ট্য ছিল কি, আমি যেই জায়গায় ক্লাস নিতাম আমার স্টুডেন্টের নাম মনে থাকতো, যে তার মানে কি মিডল ক্লাসের কোনো দাম নাই? না, অবশ্যই তারা ভ্যালুয়েবল কাস্টমার। আচ্ছা আচ্ছা, সত্যি করে কাস্টমার যদি আমি বলি, কারণ যেই যে স্টুডেন্টগুলো ছিল এই মাঝখানে যারা, এরা হচ্ছে সবচেয়ে ভালনারেবল স্টেটে। তার মানে কি সামনে যারা বসে এরা পড়ো আর ব্যাক বেঞ্চাররা পড়ো? না স্যার, দুইটি মানে পড়ুয়ার ক্ষেত্রে না, মনে করেন ব্যাক বেঞ্চে যারা থাকে এরা হচ্ছে দুষ্টের মধ্যে সবচেয়ে ভালো জিনিস তারাও মাঝে মাঝে আউটপুট নিয়ে আসে। বাংলাদেশ যদি এখনো দেখেন, বাংলাদেশ যারা চালাচ্ছে ওয়েদার দে ক্যান বি দ্য ব্যাক বেঞ্চার্স, এবং তারা এটা নিয়ে খুব প্রাউড ফিল করে। তো প্রথম দিকে যারা আছে এরা দেখলে মনে একটু সেনসিটিভ, কিন্তু সব ব্যাক বেঞ্চার তো ভালো না, কিছু ব্যাক বেঞ্চার তো দুষ্ট আছে, যে আমাদের আবির। সমস্যা নাই, দুষ্টরা স্যার পলিটিশিয়ান হবে, অসুবিধা নাই। আবির কি ব্যাক বেঞ্চার না ফ্রন্ট বেঞ্চার ছিল? আবির ব্যাক বেঞ্চার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। যেটা হচ্ছে মানে আমার মধ্যে বৈশিষ্ট্য ছিল যে আমি ভালো স্টুডেন্টদের ক্লাসে অ্যাসেস করতে পারতাম, কারণ দেখা যাইতো যে মানে প্রত্যেকটা টিচারের কিছু জিনিস থাকে যে আমি এই প্রবলেমটা সলভ দিব, মানে টিচাররা যেটা করে অ্যাকচুয়ালি আমিও যেটা করছি, আগের দিন রাতে কোনো একটা কঠিন প্রবলেম আমার সলভ করতে ঘাম বের হয়ে গেছে, আমি পরের দিন এটা সোয়াগ নিয়ে দিলাম যে এটা কে করতে পারে, এটা ফ্লেক্স। এখন দেখা গেলো আমাকে ডাবল ফ্লেক্স দিয়ে দিল, একটা স্টুডেন্ট করে ফেলো। তখন আমি বুঝে গেছি যে এটা লম্বা রেসের ভেরি গুড স্টুডেন্ট, যে হয়তো ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট দিবে। আর আমাদের কাছে ডাটা শিট গুলো আগে থেকেই থাকতো, যে যেমন আমার এখনো স্পষ্ট খেয়াল আছে, আমাদের 24 একটা মেয়ে ছিল, ওর নাম ছিল তুজা, এখন বুয়েটের সিএসসি তে আছে। তারপর তুজা ছিল, মাহাদিয়া ছিল, মাহাদিয়া তারান্নুম। তারপর ফার্স্ট যেটা ছিল যে উত্তরা ব্রাঞ্চে 2023 ফার্স্ট হয়েছিল, যে ওই ছেলে পিছনে বসে বসে গেম খেলতেছিল, ওই ছেলে বুয়েটে ফার্স্ট। সো আমার এদের নাম মনে থাকতো, কারণ আমি মানুষকে নাম দিয়ে মনে রাখতে বেশি পছন্দ করতাম। আর আমি ওই নাম দিয়ে সম্বোধন করলে মানুষ তোমাকে আরো মানে আমাদেরকে কিছু সাইকোলজি ক্লাস নিতে শিখছে, কাউকে নাম ধরে বললে বা কিছু ধরে বললে দে ফিল কানেক্টেড। এবং আমি এমন কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করতাম যে আমি জানি এটা আমি ছাড়া সে পারবে না, কারণ টিচার তো সবসময় অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকে, যে আই উইল অ্যাসিস্ট ইউ। এখন তো অনেকটা স্পুন ফিডিং কালচার। আপনাদের অ্যাডমিশনে যে স্টুডেন্টগুলোর সামনে থাকতো এটা তো মোস্টলি আপনাদের কাছে আননোন, বা দীর্ঘ সময় ধরে ওদেরকে চেনার সুযোগ হয় না আপনাদের। অ্যাকচুয়ালি স্যার এখানে যেটা হচ্ছে নরমালি তো একটা না ক্লাস কেউ না কেউ নিয়ে গেছে, তো ওদের কাছ থেকে আমরা কালেক্ট করতাম যে এই জায়গায় কেমন আছে। যেমন কয়েকটা ব্রাঞ্চের কথা বলে, যেমন ময়মনসিং, চিটাং, তারা না একটা আলাদা অরা আছে তাদের। এবং যতই অরা থাকুক, আমি ক্লাসে ফার্স্টে যাই বলতাম, দেখ তোমার সিলেবাস 2 বছরের আর আমি সিলেবাস পড়াচ্ছি 11 বছর 10 বছর, তাহলে কে বাপ বলো? ওকে, হু ইজ দ্য বাপ হিয়ার? এখানে কে বলো? তো পলাবেন তখন বুঝতে যে ভাই মনে হয় আজকে কিছু একটা কঠিন পড়াবে আসবে। অনেক সময় কি ভালো স্টুডেন্টরা সঠিক মানে একটা ছোট্ট টপিকে যদি আপনি টুইস্ট করে দেন না, তারা মনে করবে আল্লাহরে কি শিখলাম, বাট জিনিসটা কিন্তু অনেক ইজি ছিল। তো এই জায়গায় স্পুন ফিডিং এর যে ব্যাপারটা, মানে এখন যেটা আমি অনলাইনে অফলাইন যেটা দেখছি, আমরা তো পারলে সবকিছুই সলভ করে দিচ্ছি, কিন্তু স্পুন ফিডিং কি অ্যাডমিশনে আসলে যায়? অ্যাডমিশনে স্পুন ফিডিং যায় না, কিন্তু আমি যদি একটা জিনিস মানে স্টুডেন্টের ট্রাস্টটা গেইন করতে চাই, আমি একটা কোয়েশ্চেন দিয়ে বললাম যে দেখো এই কোয়েশ্চেনটা আসবে, ওকে, ওই ট্রাস্টের জায়গাটা গেইন করা, যে আমি যার কাজটা করতেছি ওনার কাজটা করে আমার লাইফে কোনো একটা ভ্যালু অ্যাড হচ্ছে, এবং আমি কোনো একটা কোয়েশ্চেন কমন পাচ্ছি। আর আমার একটা ভালো একটা ইয়া ছিল উদ্ভাসে, এখনো অনেকে অ্যাকনোলেজ করবে, আমি বলতাম যে আমি এটা বলছি মানে এটা আসবে। এইটা দুইটা মার্কেটিং স্ট্যান্ড, এখানে দুইটা মার্কেটিং স্ট্যান্ড ছিল। একটা হচ্ছে তার ট্রাস্টটা গেইন করা, হয়তো এটা আসলে তো খুবই ভালো, মাশাআল্লাহ, আর না আসলে আরো ভালো, বাট সে তো বুঝলো যে ভাই যেহেতু বলছে মানে আসবে। আর দীর্ঘদিন যেহেতু আমি পড়াশোনার সাথে কানেক্টেড, টিচিং তো আসলে এক্সপিরিয়েন্সের কারণে, তো এক্সপিরিয়েন্স আমাকে শিখিয়ে দিয়েছিল যে হাউ টু মেক ইট মাচ মোর বেটার, এটাকে আরো কত সিম্পলি ডেলিভার করা যায়, অল্প সময়ের মধ্যে কমপ্যাক্ট ভাবে পড়ায় দেয়। অ্যাডমিশন তো একটা একাডেমিক পড়ার সাথে অ্যাডমিশনের মেইন পার্থক্য, এখানে সময় কম, তোমাকে কম সময়ের মধ্যে প্রপার এক্সিকিউশনে যেতে হবে। এবং আমার মনে হয় দীর্ঘদিন এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এদের সবার সাথে একটা মানে চ্যালেঞ্জের মতোই ছিল। আমি না তাদেরকে ফার্স্ট সেকেন্ড হিসেবে মানে ট্রিট করতাম না, আমি ট্রিট করতাম যে আমি এখানে বস, আই এম দ্য লিডার, আমি তাদেরকে যা পড়াবো ওটা তাদেরকে এমন ভাবে পড়াবো যাতে মনে হবে যে এই জিনিসটা এমন এইভাবে পড়া যায়।
কারণ একটা জিনিস বইয়ে আছে, ওই জিনিসটাকে একটু টুইক করে দিলে জিনিসটা একটু ইন্টারেস্টিং হয়। ওই জিনিসটা সবসময় চেষ্টা করছি, এবং ভালোদের সাথে খারাপ মন্দ আমি সবাইকে একটা লেভেলে চিন্তা করতাম। কারণ তার তো সে তো মাত্র 2 বছর পড়ছে, আর আমি তো এখানে 10 বছর পড়াচ্ছি। আমি বিভিন্ন সোর্স জানতাম, কোন জায়গা থেকে কোন কোয়েশ্চেনটা আসতে পারে, কোন জায়গা থেকে আমি পড়াবো। তো এতে করে যেটা হইতো কি, স্টুডেন্ট আমাকে যথেষ্ট শ্রদ্ধার চোখেও দেখতো। এবং একটা ঘটনা বলি, 2024-এ ওই বছরের অ্যাডমিশন ইতিহাসে হয়তোবা এটা ফার্স্ট কোনোবার হয়েছে যে একই ব্রাঞ্চে কোনো টিচার 11টা লেকচারই নিছে, এবং লিটারালি আমার জন্য স্টুডেন্টরা এসে দরজার বাইরে দাঁড়ায় থাকতো। মানে আমি যখন সিঁড়ি দিয়ে উঠতাম, ওরা সিরিয়ালে দাঁড়ায় থাকতো। স্যার এখনো আমার পশম একটু ইয়া হয়েছে, বিকজ ওই সময়টা যেটা হইতে আমার ভালো লাগতো যে এই স্টুডেন্টগুলো আমার জন্য অপেক্ষা করতেছে। আমি অফ কোর্স ইটস এ গুড ফিলিংস, মানে নিজের পরিশ্রম যদি মানে মানুষের কাছে অ্যাকসেপ্টেড ইন দ্যাট ওয়ে দ্যাট পিপল আর ওয়েটিং ফর মি, এর চাইতে মানে একটা শিক্ষকের আনন্দের কিছু নাই। অ্যান্ড টিচার্স ইজ অ্যাকচুয়ালি হিরো, রাইট? হিরো, ওরাই আসল হিরো। এখন আমি আপনাকে একটা খুব টাফ কোয়েশ্চেন করবো। আপনি কতগুলো ব্রাঞ্চে বাংলাদেশের কতগুলো জায়গায় ক্লাস নিয়েছেন? মানে এটা টাফ কোয়েশ্চেন, এটা শুরুর কোয়েশ্চেনটা। সাংখ্যিকভাবে আমি বলতে পারবো না। যখন আমি বিগিনার একদম জুনিয়র টিচার হিসেবে ছিলাম, তখন বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত জায়গায় যাওয়া লাগছে। তারপর যখন একটু সিনিয়র হইলাম, তখন বাড়ি বাড়ি বিভিন্ন চাপও বাড়লো, তখন আমি ঢাকার মোস্ট অফ দ্য ব্রাঞ্চে ক্লাস নিয়েছি। অ্যাকচুয়ালি 2টা সেন্সে বলা যায়। অ্যাকচুয়ালি ঢাকার ভেতরে যে ব্রাঞ্চগুলো আছে ওগুলাতে হচ্ছে ঢাকার বাচ্চারা তো আগে থেকে যথেষ্ট প্রেফারেন্সেস পায়, কারণ বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটির টিচাররা যে বাসায় পড়ায়। কিন্তু ঢাকার বাইরে যে যারা বঞ্চিত ছিল এদেরকেও কিন্তু আমরা সার্ভ করতাম। এখন যেটা হচ্ছে, আমি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি বলা যায় আমাদের সময়, আমি যতটুকু সময় পর্যন্ত ছিলাম তখন পর্যন্ত ব্রাঞ্চ ছিল খুব সম্ভবত 100+। তখন পর্যন্ত আমি মোটামুটি 80+ ব্রাঞ্চে যাওয়ার চান্স হয়েছে। আর এখন তো মানে আমরা তখন প্ল্যানই করতাম যে নতুন ব্রাঞ্চ হয়েছে মানে ওইখানে আমি যাবো, ঠিক আছে। ইভেন আমার চাঁদপুর, মানে আমাদের সেবাই যেটা চাঁদপুর, প্রথম ক্লাস আমি নিতে পারিনি, কিন্তু ওইখানে আমি বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। ভালো লাগে যে নিজের জায়গায় আবারও ফিরে আসছি, যেখানে আমি ওখানে বড় হয়েছি, অলিগলি সব চিনি, এবং নিজের মাটির ছেলে মেয়েগুলোকে দেখতেছি, ওরা আমাকে ফিল করে যে ভাই এখান থেকে, মানে অ্যাকচুয়ালি দেখেন ড্রিম গুলো খুব ছোট। ও আমাকে দেখতেছে যে এই লোকটা এক সময় এই বেঞ্চে বসে ক্লাস করছে, এই জায়গায় ছিল, আজকে উনি আমাদেরকে পড়াচ্ছে। ও আমার ড্রিমটা ক্যারি করতে পারবে, হয়তো সে টিচার হবে না, বাট সে চিন্তা করবে যে আমার কথা কেন সে শুনতেছে, বিকজ আমি ওইখানে সুপিরিয়র, বা আমাকে ওই জায়গায় নেওয়ার মতো একটা অ্যাবিলিটি আমার হয়েছে। তো এতগুলা ব্রাঞ্চে ক্লাস নিতে গিয়ে একটা অন্যরকম অনুভূতি, কারণ প্রত্যেকটা ব্রাঞ্চের টিচারদের সাথে কনভারসেশন, ডিফারেন্ট টাইপের খাওয়া, দীর্ঘ রাত পর্যন্ত আড্ডা দেওয়া। মানে টিচার তো শুধু আসলে দিন শেষে যে ক্লাসে যা পড়াবে এরকম, আমরা অনেক ধরনের এক্সপেরিয়েন্স শেয়ার হইছে। এন্ড দ্য টাফ কোয়েশ্চেন ইজ হোয়াট অ্যাবাউট দ্য কম্পারিজন ইন বিটুইন যে ঢাকার স্টুডেন্ট এন্ড দ্য আউটসাইড অফ দ্য ঢাকার স্টুডেন্ট? মানে আমি যদি মেধার ভিত্তিতে বলি বা ওভারঅল বলি, এক্সপেরিয়েন্সের দিক থেকে আপনার কাছে কেমন মনে হয়েছে? ঢাকার স্টুডেন্টগুলো কেমন আর ঢাকার বাইরে কেমন? অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যালি যদি বলি না, ঢাকার যে বাচ্চাগুলো আছে তারা তো অনেক ধরনের প্রেফারেন্স পায়। ওই যে অনেক আদরে বাদর হয়ে যায় না, অনেকটা এই টাইপের আদরে বাদর। হ্যাঁ, অনেকে আদরে বাদর হয়ে যায়। মানে অনেকে ভাবে যে মানে আমার তো সকল সুবিধা আছে, আমার বাসায় বুয়েটের ভাইয়া পড়ায়, আমার বাসায় বুটেক্সের ভাইয়া পড়ায়, আমার তো হয়ে যাবে। বাট এই কেসটা ডিফারেন্ট হচ্ছে। আমি যদি কয়েকটা স্পেসিফিক বিভাগের কথা বলি, রংপুর বিভাগ, চিটাগাং বিভাগ, দে আর এক্সেপশনালি গুড। তাদের প্রতিযোগিতা করার আমি যদি স্ট্যাটিস্টিক্যালি একদম বলি, আপনি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যান, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বেশি মোস্ট অফ দ্য স্টুডেন্ট ঢাকার বাইরে। এবং হল লাইফটাও তো তারাই বেসিক্যালি মানে বেসিক্যালি হচ্ছে তারাই কিন্তু হল লাইফটার প্রাঞ্জল মানে একদম প্রাণবন্ত করে তোলে, কারণ বাইরে থেকে আসছে। তো এখানে তো আমার মতে আমি বেসিক্যালি সাপোর্ট করব যে ওই স্টুডেন্টগুলা ওই ধরনের অফলাইন বা ওই সেবাটা না পাওয়ার পর দে আর ডুইং রিয়েলি ওয়েল। এবং রংপুর বলি, ময়মনসিংহ বলি, কুমিল্লা বলি, চিটাং বলি, মানে ইচ অ্যান্ড এভরি বিভাগে প্রত্যেকটা মেরিটোরিয়াস বয় আছে, এবং প্রত্যেকটা জায়গায় ভালো ভালো কলেজ আছে। এবং এরা না ধরেই নেই যে আমার, ওদের লক্ষ্যমাত্রা থাকে আমি ঢাকায় আসবো, আর ঢাকার তো কোনো জায়গায় যাওয়ার অপশন নেই। সে চিন্তা করে আমি ঢাকা থেকে দেশের বাইরে যাবো। সো ওর লক্ষ্যমাত্রা থাকে আমি ঢাকায় একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বো, এবং ওই লক্ষ্যমাত্রা নিয়ে সে আগায়। এবং ঢাকার যে ধরনের প্রেফারেন্সেস, এর তুলনায় এখানে প্রেফারেন্স বা সুযোগ সুবিধা কম থাকা সত্ত্বেও তারা ওই মুহূর্ত ওই অল্প সুবিধার মধ্যে নিজের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করে। অ্যাকচুয়ালি মানুষ তো এইভাবেই তৈরি হয়, সুবিধা যেখানে যত কম তার তৈরি হওয়ার, বিকাশিত হওয়ার তত বেশি চ্যালেঞ্জ। এবং ওই জায়গা থেকে যদি সে বিকাশিত হতে পারে তাহলে সে সবচেয়ে ভালো আউটপুটটা আকারে বের হয়, ভালো মানুষ আকারে বের হয়। তো আমি অলওয়েজ গো উইথ দ্য আউটসাইড অফ ঢাকা। এই কারণে ঢাকাবাসী আমাকে যদি একটু অপছন্দ করো,
इसमें तेरा घाटा मेरा कुछ नहीं था। রিয়েলিটি চেক। ওকে, তো আপনি তো দীর্ঘদিন তুখোর ব্যাচে পড়াইছেন, স্টুডেন্টগুলা তুখোর, নামটা সুন্দর, এবং ওইখানকার স্টুডেন্টরা আসলে ভালো। আমরা ধরে নিচ্ছি ওর কেউ আমার সাথে মানে সহমত পোষণ করে, ইভেন মুজাহিদ, তাই না? ওই স্টুডেন্টগুলো তো ভালো। আপনি যে ওদেরকে পড়াইছেন, ডু ইউ থিঙ্ক যে এখানে এলিয়েন টাইপের কোয়েশ্চেন সলভ করা অথবা আইআইটির কোয়েশ্চেন সলভ করার এখন দরকার আছে টু গেট চান্স অন দেয়ার ডেজিগনেটেড অর মানে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে এলিয়েন টাইপ কোয়েশ্চেন সলভ? অ্যাকচুয়ালি মানে তুখোর বেঁচে যেহেতু নামটা আসছে, এটা খুবই চর্চিত একটা নাম, মানে এবং অনেকের মানে শয়নে স্বপ্নে এটাই থাকে যে আমাকে তুখোর বেঁচে চান্স পেতে হবে। মানে অ্যাডমিশন লাইফে পোলাবেন প্রথম এই জায়গায় যে ডিস্ট্রাক্টেড হয়ে যায়। তার লক্ষ্যমাত্রা ছিল বুয়ে, ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি গুলা, বাট তার লক্ষ্যমাত্রা হয়ে যায় তখন তুখোর বেঁচে চান্স পাওয়া। আচ্ছা। এবং সত্যি কথা বলতে ইট ইজ ওয়ান, এই নামটা কিন্তু খুবই ফ্যান্সি হয়ে গেছিল একটা সময়। এবং তুখোর বেঁচে ক্লাস নিতে গেলে আমি সবসময় আমার এটা ইনবর্ন মানে প্রথম নার্ভাস লাগতো। আমি জীবনের প্রথম তুখোর বেঁচে ঢুকছিলাম চিরাগে, খুবই হাই ফ্রিকোয়েন্সি বেচ এগুলো। আমার সাথে যেই বা যারা টিচার ছিল ওনারা আমাকে অনেক কিছু বুঝাইছে, দিন শেষে আমার মন যা বলছে আমি তাই করছি। বাট তুখোর বেঁচে গেলে আমি আমার রিয়েল ভার্সনটা নিয়ে চিন্তা করতাম যে এখানে আমার অস্তিত্ব আমি কি এবার বুঝতে হবে। তবে আসলে কি তুখোরের ক্ষেত্রে একটা সিম্পল টপিককে কিছুটা স্কিপ করার চেষ্টা, কিন্তু ভারী বা যে টপিকগুলো একটু স্টুডেন্টকে চিন্তার মানে খোরাক যোগাবে ওই টপিকগুলো পড়ানোতে আমরা বেশি, অ্যাকচুয়ালি পড়ানোর ব্যাপারটা কিন্তু ব্রেন স্টর্মিং এর মতো। একটা কঠিন প্রবলেম সলভ করলে আমার যে পরিমাণ ব্রেন ওয়ার্কেবল কাজ করবে, আমি একটা সহজ প্রবলেম সলভ করলে ওটা করবে না। আবার সহজ একটা জিনিসকে আমরা এমন ভাবে টুইস্ট করতাম যাতে সে চিন্তা করতে এটা মনে হয় অনেক কঠিন। তো এই জায়গায় তুখোর বেঁচে আমি অনেকগুলা ক্লাস নিছি, থ্যাঙ্কস মাই প্রিভিয়াস যে প্রতিষ্ঠান ছিল, এবং আমি খুব সাকসেসফুলি রান করছি। আমার যে ওদের একটা টিচার রেটিং করার একটা পার্সেন্টেজ ছিল, টিপিপি বলে, টিচার পারফরমেন্স পার্সেন্টেজ, কখনোই আমার 90 নিচে নামে নাই, এর থেকে উপরেই ছিল। আর তুখোরের বাচ্চারা বেশি ভালো, তারা টিচারের পড়ালে চিন্তা করে যে ভাই অনেক কষ্ট করছে আমার বোঝানো। এবং স্টুডেন্ট যদি মেধাবী হয় ও বুঝতে পারে টিচার কতটুকু হার্ডওয়ার্ক করে কতটুকু হোমওয়ার্ক করে ক্লাসে আসছে। সো আমার মনে হয় যখন স্টুডেন্ট এবং টিচার সমপর্যায়ের হয়ে যায় না, খেলা আসলে তখন জমে। সো তোমরা আবার মানে মনে মনে হচ্ছে খারাপ ফিলিংস নিও না যে তোমরা শব্দটা প্রচলিত, আসলে এখানে আমরা কোনো ডিমার্কেশন করছি না, আমরা অ্যাকচুয়ালি ট্রুলি আসলে যারা ভালো স্টুডেন্ট, যারা মেধাবী, যারা পরিশ্রমী, মেধাবী শব্দটা এখন আসছে, পরিশ্রমী স্টুডেন্ট এদেরকে এরা ভালো জায়গায় যাবে, এটাই সত্য কথা। যে পরিশ্রম করছে সে ভালো জায়গায় যাবে, এবং ভালো টিচাররা যদি এই সকল ভালো স্টুডেন্টরা পায় তাহলে এই খেলাটা জমে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, তারপর আমি আপনাকে একটা ওপেন ফিল দিব। এই যে অফলাইনে এত মানে পড়ানো শেষ করার পরে আপনি এবার অনলাইনে আসলেন, এবং আপনি অনলাইনে আমি চাই একদম টু দ্য ফুলেস্ট আপনি স্টুডেন্টকে সার্ভ করেন, স্টুডেন্ট আপনাকে পাক। অনলাইনে যেটা পসিবল সেটা হচ্ছে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, 1.5 লক্ষ স্টুডেন্টকে পড়াইতে আপনার সময় লাগছে কত? প্রায় 8-10 ছিলাম এখানে। অথচ অনলাইনে এই 1.5 লক্ষ স্টুডেন্টকে একটা একাডেমিক সিজনে শেষ করা যায় বা পড়ানো যায়। এবং এই যে নাম্বারস আমরা পেনিট্রেট করতে পারছি, বাংলাদেশের স্টুডেন্টরা কেন ভালো হবে না? আমরা কি কে নোবেল প্রাইজ পাইলো, এই বছর ফিজিক্স থেকে নোবেল পাইলো, এই বছর কেমিস্ট্রি থেকে নোবেল পাইলো, আমরা খালি এগুলোই মুখস্থ করব, নাকি আমাদের দেশ থেকে 2-1টা স্টুডেন্ট নোবেল পাবে সেই চিন্তাটা করব? তো আমরা কি এখানে শুধু অ্যাডমিশনের গল্পই করব, নাকি অ্যাডমিশনে চান্স পাওয়ার পরে ওই স্টুডেন্টটা দেশের বাইরে গিয়ে MIT-তে অথবা ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, ইভেন হোয়াটএভার অক্সফোর্ডে গিয়ে সেখান থেকে মানে যখন নোবেল পাবে, বাংলাদেশের কেউ একজন যখন নোবেল পাবে, আমরা সেই গল্পটা শিখবো, সেই গল্পটা জানতে চাইবো। সো আমার কথা হচ্ছে যে অনলাইনে যে আপনি আসলেন, এটা অনলাইনে সম্ভব। তোমরা যারা এখন দেখছো, আমাদের ইচ্ছা আছে বাংলাদেশের আমাদের এখন যে টিম, অ্যাডমিশনের সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট আমরা পড়াবো ইনশাল্লাহ, এবং আমরা সেই টার্গেটের সামনে আগাচ্ছি। এবং বাংলাদেশের যত স্টুডেন্ট ভালো করে পড়তে চায়, অ্যাডমিশনে ভালো একটা জায়গায় চান্স পেতে চায়, এবং শুধুমাত্র অ্যাডমিশন না, ভালো মানুষ হতে চায়, ওই স্টুডেন্টদের টিচার হব আমরা। এটা হচ্ছে আমাদের টার্গেট। অনলাইনে আপনি যে আসলেন, কি করতে চান, কি করবেন, ইটস ইয়োর ফিল্ড, আপনি বলবেন। স্টুডেন্ট আপনাকে জানতে চায়, আপনি বলেন যে অনলাইনে আপনি ওদেরকে কি দিতে পারবেন। বেসিক্যালি অ্যাকচুয়ালি আমার কাছে মানে একটা সময় টিচিং মনে হয়েছিল যে খুব কাঁচা টাকা আছে, ভালোই তো, খারাপ না, একটু পরে আছে, মানে একটা সময় এটা ফিল হইতো। বাট সত্যি কথা বলতে টিচিং ইজ নট এ প্রফেশন, এটা একটা রেসপন্সিবিলিটি।
অ্যান্ড ইট মেক্স ইউ রেসপন্সিবল যে তুমি যখন রেসপন্সিবল সিটিজেন হবা, টিচার হবা, টিচার কিন্তু পুরো একটা জাতির সার্ভ করে। হ্যাঁ, তোমার যদি ওই টিচার স্টুডেন্টের একটা ভালো স্টুডেন্টকে বের করে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু পুরো জাতিটা ভালো একটা জিনিস পায়। তো অফলাইনে থাকাকালীন অবস্থায় আমি যেখানে ছিলাম, মানে যেহেতু একটু সংযোজন করি, ছাড়ার পিছনে অ্যাকচুয়ালি উদ্বাদ ছাড়ার পিছনে কয়েকটা রিজন ছিল। হ্যাঁ, অনেক সময় অনেক রিজনই যথেষ্ট না, আবার একটা রিজনই যথেষ্ট কাউকে ছেড়ে দেওয়ার। হ্যাঁ, তো ওই ছেড়ে দেওয়ার পিছনে একটা বড় রিজন ছিল যে আমি যেহেতু মানুষের প্রত্যেকটা লাইফে যখন মানুষ আস্তে আস্তে বয়সের গ্রাজুয়ালি বাড়ে, তার এক্সপেকটেশন চেঞ্জ হয়। তো আমার একটা এক্সপেকটেশন ছিল একটা সময় টিচার হওয়ার, একটা সময় এক্সপেকটেশন হচ্ছে একটু রিকগনাইজেশন পাওয়ার, আর একটা সময় হচ্ছে একটু স্ট্যাবিলিটি পাওয়ার। তো আমি ওই ক্ষেত্রে যেটা ফিল করছিলাম, ওই আমার একটা রিজন আমাকে অনেকবারই ইমোশনাল পয়েন্ট অফ ভিউতে মনে হচ্ছে না এই বছর না, পরের বছর হবে, পরের বছর না, এর পরের বছর হবে। বাট যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি টাচ করছিল যে আমি তো টিচার হতে আসছিলাম, আমাকে তারা টিচার বানাইছে, আই এম ডুইং রিয়েলি গুড, এবং তারা আমাকে অ্যাকনোলেজও করতেছে। বাট একটা জিনিস যেটা মেইন পার্থক্য তৈরি করে দিয়েছিল, আমি কোনো একটা জায়গায় ময়মনসিংহ ব্রাঞ্চে ক্লাস নিতে গেছিলাম, কোনো একটা স্টুডেন্ট সে আমাকে বলছিল যে ভাই আপনাকে তো আমি অনলাইনে কখনো দেখিনি। মানে সে আমার মানে অনেকটা আমার ক্রেডেনশিয়ালিটি নিয়ে বা আমার যোগ্যতা নিয়ে অনেকটা প্রশ্ন করছিল। এবং ওই স্টুডেন্টের একটা গল্প আমি একটু পরে সংযোজন করতেছি। তো ও আমাকে বলছিল যে আপনি অনলাইনে পড়ান না। তো ওই কথাটা আমার ওই মুহূর্তে খুব মানে লাগছিল যে কি আমি কিছু পড়াই নাই, আমি তো অনেকগুলা ক্লাস নিছি, ওরে আমার এখন আমার আইডেন্টিটি দেওয়া লাগতেছে, বিকজ আমার কোনো ভিডিও ইউটিউবে নাই। আচ্ছা, তো আমার এই জিনিসটা টাচ করছিল। তো পরবর্তীতে আমার মনে হলো যে যেখানে টিচিংকে কেরিয়ার, মানে একটা টিচিং তো এক্সপিরিয়েন্সের কারণে তৈরি হয়েছে, যেখানে এক্সপিরিয়েন্সের থেকে আমার প্রাতিষ্ঠানিক ট্যাগটাকে বেশি মানে প্রায়োরিটি দেওয়া হইতেছে। আমি ওই প্রতিষ্ঠানে না দেখে আমাকে মানে আমাকে শ্যাডো করে দেওয়া হইতেছে, বা আমি যে পারি এটা আমি না, আমার সহকারী টিচাররাও অ্যাকনোলেজ করে, বাট হোয়াই আই এম নট ইন দ্য অনলাইন ভার্সন, আমি কেন অনলাইনে নাই। তো এটাই একটা রিজন। বাট আমার এখনো মনে আছে আমি যখন ছেড়ে দেই, আমি ওই প্রতিষ্ঠানেরই সবচেয়ে বড় যে একজন আমাদের খুব ক্লোজ টু হার্ট, ওভার দ্য ভিডিওটা গেলে উনি কিভাবে ইন্টারপ্রেট করে আমি জানি না, বাট আমি ওই সময় বলার চো আমার চোখে জল আসছিল। রিয়েলিটি দীর্ঘদিন ছিলাম, ইটস ওকে, লাইফে হয় এগুলা। আমার চোখে আসলে পানি আসছিল, কারণ আমার মনে হয়েছিল যে হাউ ক্যান আমি ওনাকে কিভাবে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে গুড বাই, তো আমাকে বলতে হয়েছিল। তো অনেক এই একটা রিজন আমি বলবো, আর বাকি রিজনগুলো অনেক যথেষ্ট না, কারণ তার থেকে অনেক বেশি রিজন তাকে ভালোবাসার আছে। তো অনলাইন এবং অফলাইনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে কি হিউম্যান টাচটা নাই। বাট আমার পড়াটা সবার মোবাইলে, সবার পকেটে, হৃদয়ের খুব কাছে যাওয়া সম্ভব। কিন্তু অফলাইনে পড়াগুলি 4 দেওয়ালের মাঝে আটকে থাকে, খাতাতে থাকে। সো অনলাইনে আসার পিছনে এই রিজনটা আমার এইরকমই ছিল যে আমি অনলাইনে আইসা আরো অনেকের কাছে রিচ করবো, এবং এখানে তো রিচ করার পসিবিলিটিস হিউজ। এবং আমি হয়তোবা যেটা আমি 10 বছরে করছি ওইটা আমি হয়তোবা 1-2 বছরেই করতে পারবো। এবং অনলাইন আমাদের কাছে যেটা আমাদের এফটি বা এই, আমি একটু দীর্ঘায়িত করতেছি, এই অ্যাপটিতে এখন যে টিমটা বিল্ড হয়েছে, এই টিমটা বিল্ডের পিছনে একদম প্রথম যে লোক কারিগর বলা যায়, এটা আমার মাথায় কিন্তু বেশ কয়েকদিন ধরে ধুতেছে যে আমাকে কিছু একটা করা উচিত। ঠিক আছে, তো আমাকে প্রথম কলটা দিছিল ওর কি ফেব্রুয়ারি মাসের 2-3 তারিখে। আমি রিকশায় আমি রিয়েলি থ্যাঙ্কফুল। এবং ওর কি আমাকে যখন প্রপোজালটা দেয়, আমি কিন্তু খুব একটা বেশি সময় চিন্তা করিনি। আমার মাথায় তখন এটা চিন্তা ছিল না যে আমার ক্যারিয়ার ওর কি গল্প কিন্তু আসতেছে। জাস্ট বি ইন টাচ। আজকে আড্ডা উইথ ফাহাদ স্যারের প্রথম আকর্ষণ রাহুল শাহ, ওর কি ইজ কামিং ভেরি সুন। ওর কি অ্যাকচুয়ালি আমার কাছে রিচ করলো। তো রিচ করার পরে আমি না খুব বেশি একটা চিন্তা করিনি। আমার মাথায় তখন এটা চিন্তা করছিলাম ওই প্রতিষ্ঠানটা কিভাবে ছাড়বো, মানে আমি কি বলবো, আমার আলটিমেট লাস্ট মেসেজগুলো কি হবে। এরপরে আমাদের মুজাহিদ সাহেব আছে, এরপরে আমাদের এক এক করে সবাই যুক্ত হলো। উত্তেজিত আবিরের ব্যাপারটা, উত্তেজিত আবিরের ক্ষেত্রে আবিরের ওভার দ্য ফার্স্ট কনভারসেশনে আমার খুব মনে হয়েছিল ছেলেটা এমনি কথা বললো কেন, পাগল বানায় ফেলাচ্ছে। মানে ও আমাকে বলছিল একটা কথা, ওটা না বলি, আমি মনে করি ছেলেটা কি বললো। পরবর্তীতে ওর পড়াটা আমাদের মানে বিশেষ করে সাকিবের খুব পছন্দ হয়েছিল, আমার সহকারীরা সবাই। তো আমাদের যে টিমটা তৈরি হয়েছে, আমার অ্যাকচুয়ালি আমি অনলাইনে আসার পিছনে আমি একা চলতে খুব কম পছন্দ করি, আমি টিম নিয়ে চলতে পছন্দ করি। এবং আমি এখনো অনেক ধরনের এই টিমটা যখন তৈরি হয়েছে অনেকগুলা ভাঙা গড়ার মধ্যে দিয়ে গেছে, কারণ আমি একটা স্টেবল জায়গায় ছিলাম বলা যায়। এবং আমার বয়সের একটা দীর্ঘ সময় যে আমি আসলে স্টেবিলিটি খুঁজতেছিলাম। তো আমি অনেকগুলা কোয়েশ্চেন আপনার করতাম, এটা কেমনে হবে সেটা কেমনে হবে। বাট এই টিমটা যখন তৈরি হয়েছে, আমার টিমে যে আছে আমার কো টিচার মুজাহিদ, আমার ভার্সিটির জুনিয়র হলে, হি ইজ এ ভেরি এক্সেপশনাল। কেমিস্ট্রি কেমন পড়ে এটা স্টুডেন্ট জাজ করবে, বাট হি ইজ এ ভেরি গুড। ওর বয়স অনুযায়ী অনেক যথেষ্ট ম্যাচিওর। আবিরের কথা বলি, আবির অনেকটা উদ্দীপনা বলা, ঠিক আছে, আবির তো আমার বস। তো আর ওর কি ইজ এ ভেরি কমান্ডিং ভয়েস, এবং হি ইজ এ ভেরি এক্সেপশনালি ওয়েল
ফিজিক্স টিচার, মানে আমি ওর ফিজিক্স বুঝতে পারছি, যে মানুষটা অনেকদিন ফিজিক্স পড়ায় না বা ভুলে গেছে অনেকটা বলা যায়। তারপর আমাদের রিপন স্যারের সাথে তো আমার একটা হৃদয়ের কানেকশন তৈরি হয়ে গেছে, ফুল অফিস জানে, মানে হয়তো বা ভাইয়ের মতো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো এই টিমটা যখন তৈরি হয়েছে আমি একটা প্রবাবিলিটি দেখছিলাম যে আমরা যদি টিমের মতো কাজ করি, একা চলা অনেক সহজ, কিন্তু টিম নিয়ে চলার মধ্যে অনেক ভাঙাগড়ন আসবে, মনে মত পার্থক্য আসবে। তারপর আমাদের আর ফিজিক্সের যদি আরো দুইজনের কথা বলি, আমাদের আফরি বুয়েটিয়ান এবং বিগ বয় উচ্ছ্বাস। আর উচ্ছ্বাসের কথা তো আমি সবসময় বলবো, উচ্ছ্বাস খুবই, মানে উচ্ছ্বাসের একটা জিনিস ভালো হচ্ছে কি, উচ্ছ্বাস খুবই প্রাণবন্ত। হ্যাঁ, আমি উচ্ছ্বাসের মধ্যে দেখছি, তোমরা যারা উচ্ছ্বাসের ক্লাস দেখছো দেখো, মানে মানুষটা না আসলে ভাবে, মানে টিচার সোল। আমরা অ্যাকচুয়ালি সবাইকে, মানে প্রত্যেকটা মানুষই আলাদা, বাট দিস ম্যান ইজ এ টিচার সোল। এবং আমি চাই আমরা প্রত্যেকের ভার্সন আলাদা। এখন আবির ইজ নট উচ্ছ্বাস বা ওরকে ইজ নট মুজাহিদ, প্রত্যেকে একটা ইন্ডিভিজুয়াল ওরা আছে না, আমি চাই ওদের এই ক্যারেক্টারটা থাকা। মানে স্যার এখানে সবচেয়ে ভালো জিনিস কি, এদের প্রত্যেকের উদ্দেশ্য একটা, উই হ্যাভ টু ডু ওয়েল। ইয়েস, আমরা মানে ব্যক্তিগতভাবে সবার কিছু চাপা থাকতে পারে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে কেউ না, কিন্তু আমরা অনেক সময় চেষ্টা করছি যে আমি হয়তোবা আমরা থাকি আর না থাকি, অ্যাপটি তো থাকবে, এক্স্যাক্টলি ওই প্রতিষ্ঠানটা যাতে দীর্ঘদিন টিকে থাকে, কারণ এক একজন ক্যারিয়ারে এক এক দিকে চলে যেতে পারে। তবে অনলাইনের পড়ার ক্ষেত্রে আমার একটা জিনিস, মানে যেটা হচ্ছে ওদেরকে তো আমরা দেখি না, তো যে বা যাদের সাথে মাঝে মাঝে দেখা হয়, ভালো লাগে যে স্যার আমি আপনার ক্লাসটা করছিলাম। আর সত্যি কথা বলতে টিচারদের সবচেয়ে বেশি ধ্বংসগ্রস্ত যে ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভস, কিং, কুইন। লাইফে সবচেয়ে অ্যাভয়েড করবে অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস আর ভেরি ডিফিকাল্ট, কারণ প্রতি মোমেন্টে ডাউন টু আর্থ থাকতে হবে। ডাউন টু আর্থ, মানে ডাউন টু আর্থ মানুষকে, আমাদের টিচারদের মধ্যে আমি একটা কথা বলি, এক একজন এক এক রকম থাকতে পারে, বাট ডাউন টু আর্থনেসটা আছে। এবং আমাদের যে ক্রেডিবিলিটি, এটা আমি যেহেতু 12 বছর পড়াইছি বা 10 বছর পড়াইছি, আমি কিন্তু মানুষ অ্যাসেস করতে পারি, মানে টিচারকে অ্যাসেস করতে পারি। আমি ভালো না খারাপ এটা তো আমার স্টুডেন্ট অ্যাসেস করিয়ে ফেলছে অনেক বছর। আমার কি অবস্থা? আপনি স্যার আসলে অনেক কিছু শিখতে হবে। আপনি কি ফিজিক্স পড়ান না? না, আমি চেষ্টা করি একটু। ও আচ্ছা, বায়োলজি স্যার। আমাকে দুইটা কোশ্চেন করছেন স্যার, আমি একটাও পারি না স্যার। তো স্যারের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, স্যারকে অ্যাকচুয়ালি আমি অনলাইন ভার্সন আর অফলাইন ভার্সন একদম সামনে একদম বসা আমার সামনে, মানে স্যারের সাথে আমি এত কথা বলবো আমি জীবনে চিন্তাও করিনি, আমিও ভাবিনি। তো আর অ্যাকচুয়ালি স্যারকে কোন লেভেলে মানুষ চিনে এটা আমি কিছু কিছু ক্ষেত্রে টের পাইছি। আমার নিজের চাপ পড়ে গেছি, আমারে চিনে না স্যার হিসেবে মনে কর সেলফি টেক। ইজ দ্য পাওয়ার অফ ইন্টারনেট। এক্স্যাক্টলি। স্যারের ক্ষেত্রে আমার একটা কথা বলা যে স্যার অনেকের কাছে রিচ করতে পারছে, এবং এটা একটা ইট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাচিভমেন্ট, যেটা আমরা হয়তোবা ইন ফিউচারে যাব, এবং আপনাকে আমরা আইডিয়াল হিসেবে ভাবতেছি। আর we have to reach as a team, যেভাবে স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করে নিছে টিচার হিসেবে বা মোটিভেটেড ক্যারেক্টার হিসেবে, আমরাও যাতে ইন ফিউচারে যেতে পারি, আমরাও যাতে হৃদয়ের কাছে যেতে পারি, একদম আমাদের থ্রুতে যাতে কারো ভালো হয়, এই প্রত্যাশাটা সবসময় থাকবে। অনলাইন হোক আর অফলাইন হোক, পড়ানোর মেইন উদ্দেশ্যটাই কি, মানে টিচার হিসেবে আমার একটা, যদি আমি বলি যে আমি যদি আমাকে নিজেকে টিচার হিসেবে মূল্যায়ন করি, আমি সত্যি কথা বলবো আমি এখনো শিক্ষার্থী, আমি শিখতেছি। এইটাই একটা টিচারের ক্যারেক্টার, এটা মেইনলি থাকতে হবে। কারণ আমি যদি নিজেকে বেস দাবি করি, ভাই আমি শুধুমাত্র ইন্টারের কেমিস্ট্রি পড়াচ্ছি, আমি তোমাকে কিন্তু হাই রেজুলেট কোনো কেমিস্ট্রি পড়াচ্ছি না। আমরা হাইজেনবার্গের আনসার্টেনিটি এক লাইনে পড়ায় ফেলতেছি, বাট ওনার বিহাইন্ড দ্য স্টোরি সূত্রটা কিন্তু অনেক কষ্টে আসছে। দে হ্যাভ দ্য স্যাক্রিফাইসেস। তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আমাদের মধ্যে গুড, বেটার, বেস্ট, কিং, কুইন এগুলা না খুঁজে নিজেকে ওই পর্যায়ে নেওয়ার চেষ্টা করো। ফাইন্ড দ্য বেটার ভার্সন অফ ইউরসেলফ। কারণ তুমি যখন বেটার করবা, তুমি যখন আমাকে মনের অজান্তে তোমার মন থেকে দোয়া বেরোবে, দিস ইজ দ্য মোস্ট আলটিমেট গিফট ফ্রম ইউ টু মি। এবং আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতায় আমি যা শিখছি এবং প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি, ভুল ত্রুটি হবে। আর রিসেন্টলি তো এই ভুল ত্রুটি নিয়ে অনেকে হ্যাঁ প্রতিপূর্ণ করা শুরু করছে। ভুল ত্রুটি হইলে আমার বিশেষ অনুরোধ, যেই বা যারা একটাকে আছে বা যারা এখানে আমাকে দেখতে পারতেছেন, কারো ভুল ত্রুটি হইলে তার পার্সোনাল ইনবক্সে পাঠানো উচিত, ডাইরেক্ট ওয়ালে না। কারণ ভুল ত্রুটি হইতেই পারে, তাকে সংশোধনের জায়গাটা দিতে হবে। এবং স্টুডেন্টের ক্ষেত্রে আমি একটা কথা জাস্ট স্পষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলি, আমি বেটার না হওয়ার দরকার নেই, তুমি বেটার হও। আর নিজে পড়াশোনাতে সময় দাও, রিলস, টিকটক, এভরিথিং দুনিয়ার অ্যাসাইড রাখো। লাইফের প্রত্যেকটা পোর্শনে কিছু জিনিস লাগবে, এবং ডিসিপ্লিন অবশ্যই দরকার। মোটিভেশন ক্ষণস্থায়ী, ডিসিপ্লিন তোমাকে একটা পারফেক্ট জায়গায় নিয়ে যাবে। কারণ ডিসিপ্লিনের পারফেক্ট উদাহরণ একজন আছে, আমরা এখনো ডিসিপ্লিন হইতে পারি নাই। স্যার প্রত্যেক শুক্রবারই মনে হয় চেষ্টা করি, অনেক কিছু আছে। আর প্রত্যেকের মধ্যে ভালো মন্দ থাকবে, ভালো দিকটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবা, আর পরনিন্দা, পর সমালোচনা এগুলাতে পরিহার করবা। আর নিজের একাডেমিক সিলেবাসের বাইরেও কিছু জিনিস জানার চেষ্টা করবা, কারণ অনেক কিছু জানার আছে। ইউ হ্যাভ এ ভেরি
গুড লাইফ অ্যাহেড, আমি সবসময় প্রত্যাশা করবো। যে খারাপকে মানে স্টুডেন্টের মধ্যে, ওই যে একটা মুভি দেখছিলাম ওইখানে একটা কথা বলছিল, দেয়ার ইজ নো গুড অর ব্যাড স্টুডেন্ট, অনলি দ্য টিচার্স আর। কোন মুভিটা জানিছিল, রানী মুখার্জি খুব সম্ভবত ছিল, হিচকি খুব সম্ভবত, হিচকি একটা মুভি ছিল, মানে ভালো ইন্সপায়ারিং। আর আমি আমার লাইফে মুভি দেখি হচ্ছে ইন্সপায়ারিং মুভি, যেগুলো আমাকে ইন্সপায়ার করে। তো তোমরা এখন যেই টাইপের, অনেকের জনরা আলাদা থাকতে পারে, এখন তো একটা জনরা হচ্ছে কোরিয়ান টোরিয়ান বা অনেক কিছু দেখে, কি সব দেখে এগুলো, মানে স্যার এদের মানে ওদের পছন্দ দেখবে আমাদেরকে, তাই না? তো মানে জেনজি যারা, ওরা তো মেনলি জেনজি, তাই না? তো জেনজির অনেক আশা প্রত্যাশা অনেক কিছু নিয়ে আছে, অনেক কিছু তারা পরিপূর্ণ না হইলে আন্দোলনে নেমে যায়। তো তাদের ক্ষেত্রে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আন্দোলন অবশ্যই করবা। তোমরা যা করার চেষ্টা করছো, যা করার চেষ্টা করবা, এটা ইটস এ ভেরি গুড ইম্প্যাক্ট যদি তুমি পজিটিভ ওয়েতে করো। কারো দ্বারা মোটিভেটেড না হয়ে নিজে আগে গুড সাইড আর ব্যাড সাইডটা জাজ করার চেষ্টা করবা, হ্যাঁ? এবং পড়াশোনার ক্ষেত্রে শুধু পড়াশোনা দিয়ে জীবনে সাকসেস হয় না। আমার লাইফে এরকম অনেক ঘটনা আছে যারা শুধু অনেক মেধাবী ছিল বাট কিছু করতে পারে না, আবার অনেক কম মেধাবী ছিল বাট অনেক কিছু করছে। আল্লাহ তোমার রিজিককে যেহেতু ফিক্স করে রাখছে, রিজিকে বিশ্বাস করো, ধর্মকর্মের প্রতি একটু কি বলা যায় চর্চা করার চেষ্টা করো। শুধু পরীক্ষার আগ মুহূর্তে আল্লাহ গো আমার পাস করাই দাও, আমাদের আবিরের আল্লাহ গো খুব সুন্দর করে করে। তো চেষ্টা করবো যে একটা গুড হিউম্যান বিং হওয়ার জন্য। আর আমার যদি দ্রো স্টোরি থাকে, প্লিজ ট্রাই টু ইনবক্স মি, ঠিক আছে? আমি খুবই ওয়েল প্রিপেয়ার্ড এবং অ্যাকসেপ্ট করে নিব যে আমার কিছু ভুল ত্রুটি আছে, মাংস সংশোধনের সময়টা দরকার আছে। কিন্তু কিছু মানুষ আসলে তো ফেসবুকে লিখে দেয় বিশাল ভুল টুল হয়েছে। যাই হোক, আমি দোয়া করে যেন আল্লাহ তাদেরকে মানে হেদায়েত দান করুক, সুবুদ্ধি দান করুক। সো থ্যাংক ইউ ভেরি মাচ রাহুল সাহেব। আপনি আপনার জীবনের এই পর্যায়ে এসে অনলাইনে কোটি কোটি স্টুডেন্টকে রিচ করেন। আপনি 10 বছরে যত স্টুডেন্টকে রিচ করেছেন তার ডাবল স্টুডেন্টকে আপনি 6 মান্থসে রিচ করেন। স্টুডেন্টের মধ্যে কেমিস্ট্রির মজাটা আরো বেশি করে ছড়িয়ে দেন, আমরা এই প্রত্যাশা করি। স্টুডেন্ট তোমরা একটু কমেন্টে জানাও। আমি একটা জিনিস একটা করি, অনেকে হয়তো বুঝতে পারে যে এই লোক এত সাবজেক্টে কেমিস্ট্রি কেন পড়াইতেছে, হইতেই পারে যে এত সুন্দর সুন্দর, কারণ রসায়ন শব্দের সাথে তো বিজ্ঞান নাই, রসায়নের সাথে বিজ্ঞান তো নাই স্যার। আরেকটা জিনিস আছে যে রসায়ন, আচ্ছা আমি মাঝে মাঝে দুষ্টামি করে বলি, এক্সেপশনালিটি ইজ দ্য বিউটি অফ কেমিস্ট্রি। কারণ আমরা উই ডিল উইথ দ্য এক্সেপশনস। আর এক্সেপশন কে লিখছে? আল্লাহ লিখছে বা সৃষ্টিকর্তা লিখছে। যে সাবজেক্টটা লিখছি সৃষ্টিকর্তা, যেখানে এক্সেপশনে ভরা, ওই জিনিসটা আমি পড়াচ্ছি। আই ফিল রিয়েলি প্রাউড অ্যাবাউট দিস। ওকে, ঠিক আছে, বাকি কথা পরে হবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, রাহুল সাহেবের আজকের এই গল্পটার সাথে তোমরা এটা ওতপ্রোতভাবে জেনে রাখো যে এফটিতে আমরা একটা টিম বিল্ড আপ করেছি অ্যান্ড উই আর মুভিং অ্যাহেড। আমরা একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত তোমাদেরকে প্রপার গাইডলাইন, পিওর এডুকেশন উইথ হালাল বিনোদন আমরা দেওয়ার চেষ্টা করব। উই আর নট that type of hyped type of things that is a sugar coating teacher. We are not sugar coating, we are the main dish, my dear people. We are the main dish. So marketing এর এন্ড থেকে তোমরা যারা আমাদেরকে মনে প্রাণে মাথায় রাখবা, আমাদেরকে মনে রাখবা, দিন শেষে মাথায় রেখো যে শুধুমাত্র অ্যাডমিশনটাই সবকিছু না, অ্যাডমিশনটাই সবকিছু না। সো এবার তোমরা একটু আমাকে বলো যে এরপর তোমরা কাকে পডকাস্টে দেখতে চাও, এর একটু কমেন্ট করে জানাও, আমি তাকে নিয়ে আসবো পডকাস্টে এরপরে। সো উইশ অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ স্টুডেন্টস, উইশ অল দ্য বেস্ট। তোমাদের বাবা মা সবাইকে আমাদের তরফ থেকে, টিম এফটির তরফ থেকে, আমাদের পিসিএমবি প্যানেলের তরফ থেকে, অ্যান্ড অলসো ইবি এর তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি যে তোমরা আমাদের সাথে আছো, তোমরা আমাদের ওয়েল উইশার। নেক্সট কোর্সগুলোতে দেখা হবে। বাই বাই।